হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমাদের এই ভিডিওর টপিক ভেক্টরের লেকচার 4। আজকের টপিক হচ্ছে আমাদের ভেক্টরের গুণফল, স্কেলার এবং ভেক্টরের গুণফল। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে আমাদের স্কেলার অ্যান্ড ভেক্টর মাল্টিপ্লিকেশান। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে এটা দেখব যে একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের কিংবা একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টরের গুণফল করলে কি হয়। ঠিক আছে, তো এদের প্রসেসগুলো দেখবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট লেকচার। ঠিক আছে, এটা আজকের লেকচার হচ্ছে লেকচার 4। আজকের হচ্ছে আমাদের লেকচার 4। ঠিক আছে, প্রথমত তোমাদের ধারণা হয়ে গেছে যে আগের চ্যাপ্টার থেকে যে হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ভেক্টর। স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যাদের কেবলমাত্র মান আছে। যেমন ধরো ভর, বস্তুর ওজন বা ভর, তার কেবলমাত্র মানই আছে, অর্থাৎ তাকে মাপতে গেলে আমার কেবলমাত্র তার মানের প্রয়োজন হয়, অর্থাৎ ম্যাগনিটিউড। ঠিক আছে, কিন্তু এখন যদি কোনো বস্তু ধরো বেগ মাপতে যাও, তখন কি হবে? কোনো বস্তুর বেগ মাপতে গেলে তখন তার বেগের মান এবং দিক দুটোই প্রয়োজন হয়। তো বেগ হচ্ছে এমন একটা ভৌত রাশি যার মান এবং দিক দুটোই আছে, তো সেটা হয়ে গেল আমার ভেক্টর রাশি। তো স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটি যার কেবলমাত্র কী আছে, আমার ম্যাগনিটিউড আছে। ঠিক, আর দ্বিতীয়ত ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আমার সেই সমস্ত কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে অর্থাৎ মান আছে, প্লাস ডাইরেকশান আছে অর্থাৎ দিক আছে। এটাই হচ্ছে আমার বেসিক ডিফারেন্স স্কেলার কোয়ান্টিটির সাথে ভেক্টর কোয়ান্টিটি। এখন আমরা যেটা দেখব, একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি গুণ করে দেখব কী হয়, কিংবা একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করে দেখব কী হয়। তো ধরো একটা ভেক্টর রাশি, ধরো প্রথমে সিম্বলিক্যালি না বুঝে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো বলা আছে পূর্ব দিকে আমার 5 মিটার পার সেকেন্ড সরণ। তো সরণ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড সরণ, 5 মিটার পার সেকেন্ড, মিটার 5টা এখানে কি, এখানে 5 মিটার পার সেকেন্ডের 5টা কি, দিস ইজ ম্যাগনিটিউড। কিসের ম্যাগনিটিউড? সরণের। তো সরণ আমি সেটা বুঝবো কী করে, তার জন্য এখানে ইউনিট দিয়ে বোঝানো রয়েছে, দিস ইজ ইউনিট, মিটার পার সেকেন্ড। আর ডাইরেকশান, যেহেতু সরণ একটা নির্দিষ্ট দিকে ঘটে, তাহলে তার ডাইরেকশান থাকবে, সেটা কি, পূর্ব দিক। তো এটা হয়ে গেল আমার ডাইরেকশান। তো আলটিমেটলি এখানে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা রাশিকে সূচিত করছে যার ডাইরেকশানও রয়েছে প্লাস ম্যাগনিটিউড রয়েছে। আর ইউনিট তো কমন থিং, যে কোনো ভৌত রাশিকে মাপতে গেলে, পরিমাপ করতে গেলে ইউনিট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেখানে সরণ তার মানে হচ্ছে এমন একটা রাশি যেটা হচ্ছে আমার ভেক্টর রাশি। এখন এর সাথে ধরো কথা বলছি, যে কোনো একটা মান, ধরো 10, এই সংখ্যাটা, এটা কি, এটা অনলি একটা ম্যাগনিটিউড, দিস ইজ অনলি আ ম্যাগনিটিউড। তো এই ম্যাগনিটিউডটাকে এই ভেক্টর রাশিটার সঙ্গে আমি গুণ করছি, তো এটা হয়ে গেল আমার স্কেলার রাশি। এটা তার মানে হয়ে গেল আমার কি, স্কেলার রাশি। তো স্কেলার রাশির সঙ্গে আলটিমেটলি কী করছি, আমি একটা ভেক্টর রাশির আমি গুণ করছি। ঠিক আছে, স্কেলার রাশির সঙ্গে আমি একটা ভেক্টর রাশির গুণ করছি। তাহলে এক্ষেত্রে আমার যেটা হবে, সিম্পলি ম্যাগনিটিউডটা এই ভেক্টর রাশির যে ম্যাগনিটিউড তার সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ ভেক্টর রাশির ম্যাগনিটিউড কত, 5, আর এইখানে স্কেলার রাশির ম্যাগনিটিউডটা কত, 10। তো 5 × 10, আর যেমন অ্যাজ ইট ইজ ইউনিট রয়েছে সেই ইউনিটটা বসে যাবে। তো আলটিমেটলি যেটা হবে 5 × 10 50 মিটার পার সেকেন্ড। বাট এই 50 মিটার পার সেকেন্ড এটা কিন্তু অনলি এর কিন্তু ম্যাগনিটিউড থাকবে সেটা নয়, যেহেতু একটা স্কেলার রাশিকে আমি ভেক্টর রাশির সঙ্গে গুণ করছি, তো এর আউটপুট অর্থাৎ এর গুণফল যেটা হবে সেটা কিন্তু একটা ভেক্টর রাশিই হবে। অর্থাৎ এই 50 মিটার পার সেকেন্ড এর ডাইরেকশান থাকবে, সেটা কি, সেম ওই ডাইরেকশানই পূর্ব দিকে। অর্থাৎ পূর্ব দিকে আমার যেটা 5 মিটার পার সেকেন্ড সরণ ছিল, সেটা 10 দিয়ে গুণ করার জন্য হয়ে গেছে এখন 50 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা ভেক্টর রাশিকে কোনো একটা স্কেলার রাশির সঙ্গে যদি আমি গুণ করি, তাহলে তার গুণফলটা হয়ে যায় আমার একটা ভেক্টর রাশি। তো সিম্পল, যদি এ একটা ভেক্টর হয়, এ ভেক্টর আমি সিম্বলিক্যালি বোঝাচ্ছি, তো তার সাথে আমি 5 গুণ করছি, তো আলটিমেটলি আমার আনসার হবে 5 × এ ভেক্টর। তো এটা হয়ে গেল আমার স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশির গুণফল। তো এটা হয়ে গেল একটা
প্রথম কেস স্কেলারের সঙ্গে ভেক্টরের গুণফল। এখন যদি আমি এবার দেখি ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণফল, ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণফল অর্থাৎ ভেক্টর মাল্টিপ্লিকেশান, ভেক্টর মাল্টিপ্লিকেশান। তো ভেক্টর মাল্টিপ্লিকেশান কি? ভেক্টর মাল্টিপ্লিকেশানের মধ্যে স্কেলারের সঙ্গে ভেক্টরের গুণফল দেখলাম, এবার দেখছি ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণফল। ভেক্টরের সঙ্গে ভেক্টরের সঙ্গে ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণফল কীরকম ব্যাপারটা? ধরে নেওয়া যাক আমার একটা ভেক্টর রাশি, ধরো এ একটা ভেক্টর, তার সাথে আমার বলা হলো যে বি আরেকটা ভেক্টর, এদের দুজনে গুণ করো। তাহলে এদের দুজনের গুণফল কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে যখন আমি যোগ বিয়োগ গুণ যাই করি না কেন, সেটা কিন্তু নর্মাল স্কেলার রাশির সঙ্গে ভেক্টরের গুণফলের ক্ষেত্রে বা স্কেলারের সঙ্গে স্কেলারের গুণফলের ক্ষেত্রে যেমন হয় সেই নিয়ম নীতি মেনে চলে না। ভেক্টরের সঙ্গে যখন ভেক্টরের উপর যখন প্লাস মাইনাস বা মাল্টিপ্লিকেশান কিছু অ্যাপ্লাই করতে হয় তখন তার নিয়মকানুন বদলে যায়। কেন? শুধুমাত্র এর ম্যাগনিটিউডের সঙ্গে ডাইরেকশানটা অ্যাড রয়েছে, কারণ এর একটা ডাইরেকশান রয়েছে। এখন ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণফলের ক্ষেত্রে সেটা দু রকমের গুণফল হয়। একটা হচ্ছে এক ধরনের গুণফলকে বলা হয় আমার ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল, স্কেলার মাল্টিপ্লিকেশন। ডট গুণফল বা স্কেলার মাল্টিপ্লিকেশন। আর ভেক্টরের সাথে ভেক্টরের গুণের ক্ষেত্রে দ্বিতীয় যে আরেকটা গুণ হয় সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে আমার ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফল, বা এটাকে বলে আমার ইংলিশ টার্মটা হচ্ছে আমার ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো এটাকে সেপারেটলি আমার ভেক্টর মাল্টিপ্লিকেশন বলা হয়। ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে আলটিমেটলি আমার ক্রস গুণফলকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো দুটো ভেক্টরের গুণফলের ক্ষেত্রে এদের লব্ধ গুণফল আমার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ডট গুণফল বা স্কেলার মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর মাল্টিপ্লিকেশন। এবার আমরা দেখব যে হোয়াট ইজ ডট মাল্টিপ্লিকেশন অর স্কেলার মাল্টিপ্লিকেশন আর হোয়াট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস মাল্টিপ্লিকেশন। এখন ডট গুণফল হচ্ছে, ধরে নিচ্ছি এ একটা ভেক্টর, ডট এটা লিখে যেখানে ডট মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন, ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন। ধরে নিচ্ছি এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি। এখন এদের দুজনের মধ্যে ডট মাল্টিপ্লিকেশানকে এই সিম্পল মাঝখানে একটা ডট সাইন দিয়ে বোঝানো, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাই হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন ডট মাল্টিপ্লিকেশানে। এবার এর মানে কি? এ ভেক্টরের সঙ্গে ডট বি ভেক্টরের ডট গুণফল, এর মানেটা কি? এর মিনিংটা হচ্ছে এর যে ভ্যালুটা সেটা এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান এ আর বি ভেক্টরের মান বি, তার সাথে আমার কস থিটার গুণফল। অর্থাৎ যেখানে এ ভেক্টর আর বি ভেক্টর এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা। এটা যদি আমার বি ভেক্টর হয় আর এটা যদি আমার এ ভেক্টর হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা হলে এ ভেক্টর আর বি ভেক্টর এদের ডট গুণফল মানে হচ্ছে এর ভ্যালু এ বি কস থিটা। তো যে কোনো বইতে তোমরা দেখতে পাবে যে ডট গুণফল মানে এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট গুণফল মানে সিম্পলি এ বি কস থিটা লেখা আছে। তো আলটিমেটলি এটা যদি একটু গভীরে আমরা একটু এটাকে দেখি যে হোয়াট ইজ এ বি কস থিটা, তাহলে এখানে একটা ছোট্ট ক্লু তোমাদের আমি বলে দিচ্ছি, ছোট্ট একটা ইনফরমেশান জানিয়ে দিচ্ছি যে এটাকে যদি তোমরা একটু ভালোভাবে দেখো, যদি এ ভেক্টর থেকে, যদি ধরো এ একটা ভেক্টর, তো আর এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে কোণটা যদি থিটা হয়, এ ভেক্টর থেকে বি ভেক্টর এর মধ্যবর্তী কোণটা, অর্থাৎ কোণের ডাইরেকশানটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে। তো এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বি ভেক্টর এর একটা এ ভেক্টর বরাবর অনুভূমিক উপাংশ থাকবে আর একটা উলম্ব দিক বরাবর উপাংশ থাকবে, যেটা সব ভেক্টরকে আমরা যদি কম্পোজিশন অফ ভেক্টরের চ্যাপ্টারে আমি বুঝিয়েছিলাম, ভেক্টরের যে টপিক ছিল কম্পোজিশন অফ ভেক্টর, তাতে আমি বলেছিলাম যে কোনো একটা ভেক্টরকে আমরা বিভাজন করতে পারি দুই বা ততোধিক উপাংশে। তো সেই রুল অনুযায়ী এ ভেক্টরের উপর বি ভেক্টরের কী উপাংশ থাকবে এই দিক বরাবর, সেটা হবে বি কস থিটা,
সেটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের একটা উপাংশ বি কস থিটা, যেটা বি কস থিটা আর এ ভেক্টর দুজনে একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করছে এবং একে অপরের উপর উপরিপাত সুপারপজিশন হয়ে রয়েছে, ঠিক আছে। তো এই বি কস থিটা আর এ ভেক্টর এর দুজনের মানটার গুণফলটাই হচ্ছে আমার কি এ ভেক্টর ডট বি ভেক্টরকে সূচিত করছে। তো এখানে যদি দেখো আমরা দেখি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা, এর ভ্যালু হচ্ছে এ বি কস থিটা। এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এ ইন্টু বি কস থিটা, যেখানে বি কস থিটাটা কি আমার বি ভেক্টরের এ ভেক্টরের উপর অনুভূমিক উপাংশ, দিস ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর অন দ্য এ ভেক্টর। তার মানে সেটাই হচ্ছে আমার এ বি কস থিটা। এটাকে ভেঙে লিখলে আবার ঠিক একই রকমভাবে যেহেতু এটা এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই এটা আমি বি ভেক্টরের উপাংশ বলতে পারছি, কারণ অ্যাঙ্গেলটা আমার এখানে অ্যাঙ্গেলের ডাইরেকশানটাও দেখতে হবে যে এ ভেক্টর থেকে অ্যাঙ্গেলটা বি ভেক্টর অবধি রয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেলের ডাইরেকশানটা কি এ ভেক্টর থেকে বি ভেক্টর, ঠিক আছে। এবার যদি অ্যাঙ্গেলের ডাইরেকশানটা এরকম না হয়ে বি ভেক্টর থেকে যদি বলি অ্যাঙ্গেলের ডাইরেকশানটা এ ভেক্টর, দুটো ভেক্টরের ডাইরেকশান সেম, ও বিন্দু থেকে দুটো ভেক্টরের ডাইরেকশান সেম, আর থিটাটাকে যদি ঘুরিয়ে দিই যে বলা হয় যে বি ভেক্টর থেকে এ ভেক্টর অবধি কোণটা থিটা, কোণের মানটাও সেম, বাট কোণের ডাইরেকশানটা বদলে যাচ্ছে, যেহেতু কোণ একটা ভেক্টর রাশি, কোণের মান আছে আবার একটা দিকও আছে। তো এক্ষেত্রে কী হলো কোণের দিকটা না ঘড়ির কাঁটার দিক বরাবর হলো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি বি ভেক্টর ডট এ ভেক্টর হয়ে যাচ্ছে, সেটা হয়ে গেল কি বি ভেক্টর ডট এ ভেক্টর যদি করি তাহলে কি হবে বি ইন্টু এ কস থিটা। এখানে বি আর এ কস থিটাটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে এ কস থিটা মানে কি, এ কস থিটা মানে হচ্ছে আমার কি বি ভেক্টর বরাবর এর অনুভূমিক উপাংশ, এটাকে বলতে পারি। এখানে বি ভেক্টর ডট এ ভেক্টর মানে কি যেহেতু অ্যাঙ্গেলটা আমার বিপরীত দিকে, তো বি এ কজ থিটা হবে না, কজ মাইনাস থিটা হবে, কারণ অ্যাঙ্গেলে যেহেতু ডাইরেকশান আছে, সেই ডাইরেকশানটা যদি একটা সেম ভেক্টরের ক্ষেত্রে সেম দুটো ভেক্টরের ক্ষেত্রে ডাইরেকশানটা যদি অ্যাঙ্গেলে বদলে যায় তখন থিটার আগে মাইনাস সাইন বসবে, কারণ আগে অ্যাঙ্গেলটা কী ছিল এ থেকে বি অবধি ছিল, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল, এখন অ্যাঙ্গেলটি কী হয়েছে বি থেকে এ অর্থাৎ ঘড়ির কাঁটার দিক বরাবর হয়েছে, তো আমার ডাইরেকশানটা অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য মাইনাস থিটা, বাট থিটাটার ভ্যালুটা সেম আছে। তো বি এ এর ভ্যালু হবে বি এ কস থিটা, আলটিমেটলি কস মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটাই হয়। এটা তোমরা যখন ত্রিকোণমিতিক কোণানুপাত সম্পর্কে গণিতে আমি শেখাবো যখন পড়বে যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলস, ত্রিকোণমিতিক রেশিওজ, হ্যাঁ তাদের সেই সমস্ত চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে যে কস মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। তো আলটিমেটলি এটার ভ্যালু বি এ কস থিটা, তো আলটিমেটলি এটা এ বি কস থিটার সাথে সমান, অতএব এ বি কস থিটা মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর, অতএব এটাকে আমরা লিখতে পারি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর বলে। তো অতএব এখান থেকে কি সিদ্ধান্ত পাওয়া গেল যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো ভেক্টরের ডট গুণফল আমার বিনিময় নিয়ম সিদ্ধ করে, এটাকে বলা হয় আমার স্কেলার গুণের বিনিময় নিয়ম বা ডট প্রোডাক্টের বিনিময় নিয়ম, ঠিক আছে। এখন এটা তো হয়ে গেল ডট ভেক্টরের ডট প্রোডাক্টের ডট গুণফলের বা স্কেলার গুণফলের বেসিক ধারণা। এছাড়া কিছু কিছু কেস আলোচনা করে দেওয়া যাক এই ডট গুণফলের ক্ষেত্রে। আচ্ছা, ডট গুণফল যে দেখালাম ডট গুণফল থেকে আরেকটা কি ধারণা জন্ম নিচ্ছে, এটাকে যদি ভালোভাবে দেখি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে মুছে দেওয়া যাক, এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে কি ডট গুণফল করা হচ্ছে, তো দুটো ভেক্টরের গুণফল আলটিমেটলি কী হচ্ছে একটা স্কেলার টার্ম হচ্ছে, একটা স্কেলার কোয়ান্টিটি হচ্ছে, বাট এইখানে কিন্তু পুরো টার্মটাই কি আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এবং তাদের দুজনের মধ্যে গুণফল করা হচ্ছে, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ডট প্রোডাক্ট,
ডট গুণফল কেন না দুটো ভেক্টরকে গুণ করলে কখনো কখনো তার মান স্কেলার হতে পারে। এর বাস্তব উদাহরণ হচ্ছে কার্য। যখন কার্যর চ্যাপ্টার পড়বে, ওয়ার্ক যাকে বলে, ঠিক আছে, কার্য মানে হচ্ছে আমার বল আর সরণের গুণফল। যেখানে বল একটা ভেক্টর রাশি, এটা নর্মাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এটা কোনো ডট মাল্টিপ্লিকেশন বা ক্রস মাল্টিপ্লিকেশন সাইন, এটা নর্মাল মাল্টিপ্লিকেশন সাইন। বল ভেক্টরের সঙ্গে সরণ ভেক্টরের গুণফল, নর্মাল গুণ করলে আমি কার্যর মান পাই। তো বল একটা ভেক্টর কোয়ান্টিটি, সরণ একটা, সেটাও একটা কি ভেক্টর কোয়ান্টিটি। তো দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করলে কার্য যেটা পাবে সেটা কিন্তু হবে একটা স্কেলার কোয়ান্টিটি। তো এটা হচ্ছে আমার ফিজিক্যাল এক্সাম্পল, বাস্তব উদাহরণ, রিয়েল এক্সাম্পল। এটা কার্য ইজ ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কোনো বস্তু যে কার্য করে সেটা মাপতে গেলে আমার বলের মান আর সরণের মানকে গুণ করতে হয়, তার উপর প্রযুক্ত বলের মান এবং সেই বল দ্বারা সংগঠিত সরণের মানকে গুণ করলে আমরা কার্যর মান পাই। তো যেখানে কার্য হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তো কখনো কখনো এটা হয় যে দুটো ভেক্টরকে গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। তো এটা হচ্ছে তারই উদাহরণ, ডট মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যেটাকে তুলে ধরা হয়। ঠিক, এবার ইউনিট ভেক্টর আমরা জানি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যদি দেখি, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, আর এটা আমার ধরো জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আই ক্যাপ ধরেছিলাম আমরা, ওয়াই বরাবর জে ক্যাপ ধরেছিলাম, জেড বরাবর কে ক্যাপ ধরেছিলাম। তো ইউনিট ভেক্টর ইজ বেসিক্যালি কি, এর মান হচ্ছে আমার 1 হয়। দিস অল আর দ্য ইউনিট ভেক্টরস। এদের ভ্যালু কত, ম্যাগনিটিউড অফ আই ক্যাপ, ম্যাগনিটিউড অফ জে ক্যাপ অ্যান্ড ম্যাগনিটিউড অফ কে ক্যাপ কত, সেটার ভ্যালু 1, একক ভেক্টর। এবং তাদের ডাইরেকশান কি, আই এর ডাইরেকশান এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই এর জে এর ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপের জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশান। এখন এদের মধ্যে যদি ডট গুণফল করা হয় তাহলে আমি কি পাবো, ইউনিট ভেক্টরসের মধ্যে যদি ডট গুণফল করা, ধরো আই ক্যাপ ডট প্রোডাক্ট আই ক্যাপ করলে কি পাবো, আই ক্যাপ এর মান মড আই ক্যাপ লিখতে পারি, আবার মড আই ক্যাপ ইন্টু কজ থিটা। থিটার মানটা এখানে কত হবে, দুটো সেম ভেক্টরের মধ্যে ডট গুণফল করছি, দুটো একই ভেক্টরের মধ্যে যখন ডট গুণফল করা হয় তখন কি হয়, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 হয়ে যায়। এবং কজ 0 ডিগ্রি মানে হচ্ছে তার ভ্যালু 1, অতএব এটার জায়গায় আমরা 1 লিখতে পারি ইন্টু 1। তো আলটিমেটলি মড আই ক্যাপ এদের দুজনে গুণফল করলে কত পাবো, এটার মানও 1 পাবো, কারণ মড আই ক্যাপের মান আই ভেক্টরের মান, ইউনিট ভেক্টরের মান 1, আবার এটার মানও 1, এটার মানও 1, অতএব আলটিমেটলি আনসার হলো 1। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো ভেক্টরের, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, যেখানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি সেম হয় তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি, এ ইন্টু এ কজ 0 ডিগ্রি, অতএব এ স্কোয়ার। ঠিক আছে, অতএব দুটো একই ভেক্টরের মধ্যে ডট গুণফল করলে তাদের মান সেই ভেক্টরের বর্গের সাথে সমান হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা সিদ্ধান্ত ছিল, এটা একটা কেস ছিল। এগুলো তোমাদের ছোটো ছোটো জিনিস জেনে রাখতে হবে, যেটা ম্যাথামেটিক্স করার সময়, নিউমেরিক্যাল করার সময় কাজে লাগবে। আর একই রকমভাবে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদের ক্ষেত্রে যদি দেখি, এরা কি একে অপরের সঙ্গে, এই ভেক্টর তিনটে কি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, কারণ এক্স ওয়াই জেড যেহেতু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে আই ক্যাপের সাথে যদি জে ক্যাপের বা আই ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপের, বা একই রকমভাবে একটার সাথে অন্য একটা ডিফারেন্ট ইউনিট ভেক্টর যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাবে যে তাদের ভ্যালু কী হবে, মড আই ক্যাপ মড জে ক্যাপ ইন্টু কজ, একে অপরের সঙ্গে লম্ব, তো থিটার মান সেক্ষেত্রে 90 ডিগ্রি। তো আলটিমেটলি কজ 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তো আলটিমেটলি এদের ভ্যালু হয়ে যাবে 0, এর ভ্যালু হয়ে যাবে 0। ঠিক একই রকমভাবে জে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপের ডট প্রোডাক্ট করো, জে ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের ডট প্রোডাক্ট করো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এদের ভ্যালু বেরোবে 0। কেন, বিকজ অফ কজ 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0। এবং কজ 90 ডিগ্রি, থিটার ভ্যালু কেন 90 ডিগ্রি, কারণ আই জে কে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তো এদের মধ্যেকার ডট গুণফল যদি নেওয়া হয় তাহলে তাদের মান বেরোবে আমার 0। এই অবধি আমার ডট গুণফল, ডট মাল্টিপ্লিকেশনের আলোচনা মোটামুটি শেষ। এরপরে যেটা আলোচনা সেটা হচ্ছে আমার স্কেলার মাল্টিপ্লিকেশন বলছি, আমার
এটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশান। স্কেলার মাল্টিপ্লিকেশান নিয়ে হচ্ছে ডট মাল্টিপ্লিকেশান, এটা হচ্ছে আমার ভেক্টর মাল্টিপ্লিকেশান। ভেক্টর মাল্টিপ্লিকেশান বা একে আমরা বলতে পারি ক্রস মাল্টিপ্লিকেশান। ক্রস মাল্টিপ্লিকেশান, ভেক্টর মাল্টিপ্লিকেশান বা ক্রস মাল্টিপ্লিকেশান, ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফল। এটা হচ্ছে কি, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মাঝখানে ক্রস একটা সাইন দিয়ে আমার এদের গুণফলকে বোঝানো হয়। এবং এই রিপ্রেজেন্টেশনটা যেটা ভেক্টরের, দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফল, এর মানেটা কি, এর মান কত, সেটা হচ্ছে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু সাইন থিটা। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণফল মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ বি সাইন থিটা। এর বাস্তব উদাহরণ হচ্ছে, এটা তোমরা বৃত্তীয় গতির চ্যাপ্টারে গেলে পড়বে, এগুলো এখন তোমাদের পড়ানো হয়নি বলে তোমরা তো বুঝতে পারছো না। বৃত্তীয় গতির চ্যাপ্টারে গেলে তোমরা দেখতে পাবে যে রৈখিক বেগ, লিনিয়ার ভেলোসিটি, রৈখিক বেগ এর মান কৌণিক বেগ আর অবস্থান ভেক্টর, কৌণিক বেগ আর অবস্থান ভেক্টর, এই দুটো ভেক্টর রাশির গুণফলের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে কৌণিক বেগ এটা একটা ভেক্টর রাশি, অবস্থান ভেক্টর এটাও একটা ভেক্টর রাশি। তো এক্ষেত্রেও দুটো ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ হচ্ছে, দুটো ভেক্টরের মধ্যে গুণ হচ্ছে। বাট এক্ষেত্রে আউটপুট যেটা রৈখিক বেগ, সেটা কিন্তু একটা স্কেলার রাশি নয়, সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এক্ষেত্রে কী হচ্ছে, দুটো ভেক্টরের গুণফল আমার আলটিমেটলি একটা ভেক্টর রাশি হচ্ছে। তো এটা হচ্ছে বাস্তব উদাহরণ। এখন রৈখিক বেগ কী, কৌণিক বেগ কী, অবস্থান ভেক্টর তো জানো, পজিশন ভেক্টর কী, বাট এই দুটো টার্ম তোমাদের অজানা, এই দুটো টার্ম তোমরা শিখবে বৃত্তীয় গতির চ্যাপ্টারে। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা, এইটুকুনি জেনে রাখলেই যথেষ্ট ভেক্টর চ্যাপ্টারের জন্য। এখন এ বি সাইন থিটা ঠিক একই রকমভাবে যদি ইলাবোরেট করো, তাহলে দেখতে পাবে যদি এটা এ ভেক্টর হয় আর আরেকটা ভেক্টর যদি বি ভেক্টর হয়, আর এ ভেক্টর থেকে বি ভেক্টর বরাবর যদি অ্যাঙ্গেলটা আমার থিটা হয়, তাহলে বি ভেক্টরের এ ভেক্টরের উপর একটা অনুভূমিক উপাংশ আছে, আবার একটা উলম্ব উপাংশ আছে। উলম্ব উপাংশটা কি, সেটা হচ্ছে বি সাইন থিটা। বি সাইন থিটা হচ্ছে আমার বি ভেক্টরের উলম্ব দিকে একটা উপাংশ, সরি, বি ভেক্টরের উলম্ব দিকে একটা উপাংশ বি সাইন থিটা। এই উলম্ব উপাংশটার সঙ্গে এই এ ভেক্টরের মানের গুণফল, সেটাই হচ্ছে আমার এ বি সাইন থিটা, এবং সেটাই হচ্ছে আমার দুটো ভেক্টরের ক্রস গুণফল। কারণ এটাকে যদি আমি একটু সেপারেট করে লিখি, তাহলে এ ইন্টু বি সাইন থিটা, বি সাইন থিটাটা কী হলো, আলটিমেটলি বি ভেক্টরের উলম্ব উপাংশ। ঠিক আছে, তো আলটিমেটলি এটা এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে আমার এ ভেক্টরের মান, আর বি সাইন থিটারে যেহেতু বি ভেক্টরের উপাংশ এবং সেটার ডাইরেকশন উলম্ব দিকে, তো আলটিমেটলি এই ক্রস প্রোডাক্টটার জন্য যে ভেক্টর রাশিটা জেনারেট হচ্ছে, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে সেটা একটা ভেক্টর রাশি। এক্ষেত্রে এই মানটা কিন্তু আমার একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি হিসেবে এটাকে ডিনোট করা হবে। ঠিক আছে, আর এর ডাইরেকশানটা কোন দিকে হবে, ডাইরেকশানটা হচ্ছে যেহেতু বি সাইন থিটা আমার বি ভেক্টরের উলম্ব উপাংশ, তাই বি সাইন থিটা কি আমার উলম্ব দিকে ক্রিয়া করছে। তো আলটিমেটলি এর সাথে কী হচ্ছে, একটা স্কেলার রাশি এ গুণ হয়ে রয়েছে। তাহলে কোনো ভেক্টরের সঙ্গে একটা স্কেলার রাশি গুণ হয়ে থাকা মানে তার মানটা দুজনের গুণফলের সমান, এবং ডাইরেকশানটা কী হবে, সেই ভেক্টরের ডাইরেকশান যেদিকে সেই দিকে হবে। তো আলটিমেটলি বি সাইন থিটার ডাইরেকশান যেদিকে সেই দিকেই হবে আমার এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলের মানের ডাইরেকশান, তো সেটা হবে উলম্ব দিকে। তো আলটিমেটলি এ বি সাইন থিটা তার ডাইরেকশান কোন দিকে, উলম্ব দিকে, উপরের দিকে। ঠিক আছে, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী দেখেছিলাম, এর ডাইরেকশানটা নিয়ে আমি বলিনি। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, যেহেতু এ বি কস থিটা, সেখানে বি কস থিটাটা কী ছিল, আমার বি ভেক্টরের অনুভূমিক উপাংশ। তাহলে এটাও এক্ষেত্রে একটা ভেক্টর রাশি, বাট এক্ষেত্রে যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করা হচ্ছে, তাই এক্ষেত্রে এই মানটা হচ্ছে স্কেলার, এদের আউটপুটটা অনলি স্কেলার থাকে। তো আলটিমেটলি তখন এটা একটা ভ্যালু, বাট এর ডাইরেকশান যদি আমি দেখি, দুটো ভেক্টরের মধ্যে ডট গুণফল করার জন্য এদের ডাইরেকশান যদি আমি দেখি, তো আলটিমেটলি ডাইরেকশানটা আমার বি কস থিটা বরাবর হওয়া উচিত, বি কস থিটা বরাবরই হওয়া উচিত। কেন না, বি কস থিটা আর এ দুজনেই সেম ডাইরেকশানে রয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর দুজনেই সেম ডাইরেকশানে রয়েছে। তো এক্ষেত্রে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডাইরেকশানটা ম্যাটার করে না, যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট
বা ভেক্টর প্রোডাক্ট যাই বলি না কেন সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। তাই এদের ক্ষেত্রে কিন্তু আমার ডাইরেকশানটা ম্যাটার করে এবং এদের ডাইরেকশানটা হচ্ছে এ ভেক্টর বলো বা বি ভেক্টর বলো, এদের দুজনের সাথেই লম্ব, দুজনের সাথেই পারপেন্ডিকুলার থাকে। অর্থাৎ চিত্র অনুযায়ী একটা চিত্র সারি যদি বোঝাই যে ধরো এই দিকে এ ভেক্টর ক্রিয়া করছে ও বিন্দু থেকে, আর ও বিন্দু থেকেই ধরো একটা ভেক্টর বি ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, এবং এ ভেক্টর থেকে বি ভেক্টরের মান যদি থিটা হয় তাহলে এদের যে ক্রস প্রোডাক্ট তার জন্য যে মানটা, অর্থাৎ এদের ক্রস প্রোডাক্টের যে আউটপুটটা সেটা হবে এ ভেক্টর বি ভেক্টর দুজনের সাথেই পারপেন্ডিকুলার, অর্থাৎ সেটা কোন দিকে, এই দিক বরাবর। এটা হবে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর ডাইরেকশান, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ডাইরেকশান। ঠিক আছে, এখন একই রকমভাবে ডট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও একই রকম সিদ্ধান্তগুলো দেখে নিই। 1 নম্বরে এটা বিনিময় পথে সিদ্ধ করে কিনা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কি এ বি সাইন থিটা। এখন বি ভেক্টর ক্রস এ ভেক্টর মানে কি আমার এ বি সাইন, এক্ষেত্রে হয়ে যাবে মাইনাস থিটা, কারণ বি ভেক্টর এ ভেক্টরের ডাইরেকশান সেম আছে, এদিকে বি ভেক্টর থাকলে এদিকে এ ভেক্টর থাকলে আর এদের অ্যাঙ্গেলটাও সেম আছে থিটা থাকলে। শুধু আমি কি বলছি যে ডাইরেকশানের দিকটা যদি চেঞ্জ হয়, থিটার ডাইরেকশানটা যদি চেঞ্জ হয়, সেটা যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে হয়, অর্থাৎ এই দিকে যদি হয়, তখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে এ বি সাইন থিটা পজিটিভ ধরে নিয়েছি। আর যদি সেটা বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে হয়, অর্থাৎ ডাইরেকশানটা যদি আমার বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে হয়, তখন কি হবে, ওই থিটাটাই বিপরীত দিকে ডাইরেকশান হয়ে যাচ্ছে, তো তখন মাইনাস থিটা হবে। এখন সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অতএব মাইনাসটা আগে চলে এলে আমার কি পড়ে থাকবে, এ বি সাইন থিটা। অতএব বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এ বি সাইন থিটা, মানে এ বি সাইন থিটা মানে কত, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অতএব মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অতএব বি ভেক্টর ক্রস এ ভেক্টর মানে এটা মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অতএব বি ভেক্টর আর এ ভেক্টর বা দুটো যে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি করো, তারা কিন্তু বিনিময় নিয়মকে সিদ্ধ করে না। এটা কিন্তু বিনিময় নিয়মকে সিদ্ধ করে না, যেটা ডট প্রোডাক্ট করতে পারে। এগুলো ছোটো ছোটো প্রশ্নের মধ্যে আসতে পারে যে ডট প্রোডাক্টের সাথে স্কেলার প্রোডাক্টের মানে স্কেলার প্রোডাক্টের সাথে আমার ক্রস প্রোডাক্টের কী ডিফারেন্স রয়েছে, তার মধ্যে এইটা একটা তোমরা বলতে পারো যে এরা বিনিময় নিয়ম, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে না, বা ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। দ্বিতীয় কেস যদি একটা দেখি, ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট, ধরো আই ক্যাপ জে ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, ডিফারেন্ট ইউনিট ভেক্টরের সাথে একে অপরের সাথে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে কী হবে, প্রত্যেকের ক্ষেত্রে কি এদের একে অপরের সঙ্গে অ্যাঙ্গেলটা কত, থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে আই মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ, এদের দুজনের মানের গুণফল ইন্টু সাইন থিটা, থিটার মান কত, এর ক্ষেত্রে সবসময় 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি লিখতে পারি আমি, তো আলটিমেটলি এর ভ্যালু হবে। আর এদের মড আই ক্যাপ বা মড জে ক্যাপ মানে কত, 1, তো 1 ইন্টু সাইন 90 ডিগ্রি মানে 1, তো অতএব এর ভ্যালু পেয়ে গেলাম 1। ঠিক একই রকমভাবে জে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে যদি দেখি, জে ক্যাপ কে ক্যাপের মধ্যে ক্রস প্রোডাক্ট যদি দেখি, তাহলে মড অফ জে ক্যাপ মড অফ কে ক্যাপ ইন্টু সাইন 90 ডিগ্রি, একই রকমভাবে এর ভ্যালু পাবো 1। কিন্তু যদি আমি দুটো সেম ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করি, 3 নম্বর সিদ্ধান্ত, ধরো আই ক্যাপ আর আই ক্যাপ, এদের একই দুটো ভেক্টর আই ক্যাপ, তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট করি, তাহলে দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল কত, 0, তো মড অফ আই ইন্টু সাইন 0 ডিগ্রি, এখন সাইন 0 মানে হচ্ছে 0, অতএব এর ভ্যালু হয়ে গেল 0। অতএব একই রকমভাবে জে ক্যাপ ক্রস জে ক্যাপ এর ভ্যালুও 0, কে ক্যাপ ক্রস কে ক্যাপ এর ভ্যালুও 0। অতএব দুটো একই ইউনিট ভেক্টরের মধ্যেকার ক্রস প্রোডাক্ট সবসময় তার মান 0 হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি বেসিক আলোচনা ছিল। ঠিক আছে, স্কেলার প্রোডাক্ট, ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আর ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট সম্পর্কে। তো এইগুলো আমার কি এক প্রকারের রিপ্রেজেন্টেশন বলতে পারো, কিন্তু রিপ্রেজেন্টেশনের পিছনে কী মিনিং আছে সেটা আমি তোমাদের বুঝেছিলাম, সেটা কিন্তু কোনো বইয়ে আলাদাভাবে বলা থাকবে না, এটা তোমাকে ফিল করতে হবে, তোমাকে বুঝতে হবে। আলটিমেটলি অনেকে প্রশ্ন করে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মধ্যে এই প্রশ্নটা জেগেছিল, বাট আমি এর উত্তর তখন পাইনি।
কিন্তু আমি নিজেই এর উত্তরটা আমি খুঁজে বার করেছি, এর লজিকটা কি অ্যাকচুয়ালি। তো এটা একটা রিপ্রেজেন্টেশন, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবের সঙ্গে জড়িয়ে, যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো একটা দুটো ভেক্টরকে আমি গুণই করছি, বাট দুজনকে গুণ করার একটা রিপ্রেজেন্টেশন, সেটা রিপ্রেজেন্ট করছি ক্রস প্রোডাক্টের মাধ্যমে, ডট প্রোডাক্টের মাধ্যমে, কিন্তু এর পিছনে একটা ফিজিক্যাল মিনিং রয়েছে, যেটা আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝালাম। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কার্যর উদাহরণ দিলাম, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বৃত্তীয় গতির রৈখিক বেগের উদাহরণ দিলাম। তো এই দুটো সম্পর্কে যখন তোমরা ডিটেলসে জানবে, দুটো ডিফারেন্ট চ্যাপ্টার, তখন তোমরা এদের রিপ্রেজেন্টেশন ক্রস প্রোডাক্টই বলো বা ডট প্রোডাক্টই বলো, সেটার ধারণাটা কেন আনা হয়েছে তখন আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আমি এই শর্ট পিরিয়ড অফ টাইমে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। এখন আমার তো এইটুকুনি আমার পার্ট হয়ে গেল, স্কেলার প্রোডাক্ট ভেক্টরের আর ক্রস প্রোডাক্ট। এখন আমরা খুব তাড়াতাড়ি একটা জিনিস দেখব, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ভেক্টরের প্রাসের গতি। প্রাসের গতি কি দেখব? প্রাসের গতি, মোশন অফ এ প্রজেক্টাইল, ইংলিশে বলে মোশন অফ এ প্রজেক্টাইল। প্রাসের গতি, প্রাসের গতি ব্যাপারটা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। শুধুমাত্র এর থিওরিটা আলোচনা করব খুব দ্রুত, তোমরা মন দিয়ে দেখবে এবং ফলো করবে। যারা নোট নিয়ে রেডি নেই তারা নোট, একটা পেন একটা খাতা নিয়ে রেডি থাকো, এবং এটা যা যা নোট করা তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। আর কোনো নিউমেরিক আমি এই ভিডিও দেখাচ্ছি না, এখন আমি এতে কোনো নিউমেরিক দেখালে আমি কভার করতে পারবো না এর কনসেপ্টটা। আজকে শুধুমাত্র প্রাসের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, পরের দিন ভিডিওয় আমি নিউমেরিকগুলো নিয়ে আলোচনা করব। প্রাসের গতিটা কি? ধরো তুমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো, ধরো একটা খেলার মাঠে তুমি খেলতে গেছো, দাঁড়িয়ে আছো, এখন দেখলে একটা ইট পড়ে আছে, একটা ছোটো পাথর পড়ে আছে। তো ন্যাচারালি তুমি কী করলে, ওই পাথরটাকে তুললে, ধরো এটা একটা পাথর, এটা একটা ধরো পাথর, এই পাথরটাকে ধরো তুলে কী করলে, এরকমভাবে ধরো ছুঁড়ে দিলে, পাথরটাকে ধরো এরকম উপরের দিকে বলটা ছুঁড়ে দাও, কোনো ফিল্ডারকেই হোক বা যাকেই হোক, বলটা যখন ছুঁড়ে দাও তখন যেভাবে দাও, সোজাসুজি নিশ্চয়ই উপরের দিকে ছুঁড়ে দাও না, এরকমভাবে একটা অনুভূমিক দিকের সঙ্গে একটা কোণ করে তার দিকে ছুঁড়ে দাও। তো সেই ধরনের গতিকে বস্তুর, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে যে কোনো কোণ করে কোনো বস্তুকে, উলম্ব দিক ছাড়া যে কোনো কোণ করে কোনো একটা বস্তুকে যদি ছোঁড়া হয়, তাহলে তার গতিপথকে প্রাসের গতি বলা হয়, ঠিক আছে? এখন আমরা তার গতিপথকেই বিশ্লেষণ করব থিওরির মাধ্যমে, ফিজিক্সে। তো এটাকে ধরে নিচ্ছে আমার অনুভূমিক দিক, এটা ধরো ভূপৃষ্ঠ, ঠিক? ভূপৃষ্ঠে ধরো তুমি ও বিন্দুতে দাঁড়িয়ে আছো, এবং ও বিন্দু থেকে একটা বস্তুকে তুমি ছুঁড়লে এইভাবে উপরের দিকে, কিন্তু সোজাসুজি লম্ব হয়ে উপরের দিকে নয়, ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ আলফা ধরো রয়েছে, একটা আলফা কোণে একটা বস্তুকে ধরো তুমি ছুঁড়লে, এবং ছোঁড়ার সময় তোমার প্রাথমিক বেগ ধরো বস্তুটার ইউ প্রাথমিক বেগে তুমি বস্তুটাকে উপরের দিকে ছুঁড়লে। এখন কী হবে, বস্তুটা এইভাবে যেতে 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 উপরে উঠতে 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 একটা সময় গিয়ে একটা পয়েন্টে কোথাও একটা গিয়ে স্থির হবে, থামবে, কারণ ছোঁড়বার পর তুমি যখন ছুঁড়লে সে তো আজীবনকাল আর উপরে উঠতে থাকছে না, একটা সময় গিয়ে আবার নিচের দিকে নেমে আসছে। তো যে সময় সে সর্বাধিক উচ্চতা আরোহণ করে কোনো একটা বস্তু, তখন সেই সময় তার গতিবেগ থাকে না। তো এই যা কোনো একটা জায়গায় গিয়ে তার গতিবেগ কী হবে, থেমে যাবে, গতিবেগ শূন্য হয়ে যাবে। তারপর সে কী করবে, নিচের দিকে নামতে থাকবে সেখান থেকে। তো সেখান থেকে সে এইভাবে নিচের দিকে নামতে থাকবে, এবং একটা সময় সে ভূপৃষ্ঠে এসে পড়বে। ধরো সেটা সি বিন্দুতে এসে ভূপৃষ্ঠে পড়লো, আর সর্বাধিক উচ্চতাটা, এই পয়েন্টটাকে ধরো আমি বি পয়েন্ট বললাম, যে বি এই পয়েন্টে বলটা সর্বাধিক উচ্চতা আরোহণ করেছে, আর সি বিন্দুতে গিয়ে সে ভূমি স্পর্শ করেছে। তো আমার আলটিমেটলি গতিপথটা কি এই রকম, বলটা ছোঁড়ার গতিপথটা কি আলটিমেটলি এইরকম হবে, ঠিক আছে? রিয়েলি যেরকম তোমরা ছোঁড়ো সেইভাবে সেই জিনিসটাকে মাথায় আনবার চেষ্টা করো, যে আলটিমেটলি এখান থেকে একটা বল ছুঁড়লে, এখানে একজন ফিল্ডার দাঁড়িয়েছে, তুমি তার দিকে বলটা ছুঁড়লে, তো বলটাকে তুমি এইভাবে ছুঁড়লে, বলটা এইভাবে ঘুরে 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 আবার তার হাতে গিয়ে এখানে এসে পৌঁছাবে। এখন এই ধরনের গতিপথকে আমরা কি বলি, প্রাসের গতি। এখন এটা কি আমরা বিশ্লেষণ করব ম্যাথামেটিক্যালি। এখন এখানে ভালো করে দেখো, ইউ প্রাথমিক বেগে তুমি বলটাকে ছুঁড়েছো, এবং যে অ্যাঙ্গেলে ছুঁড়েছো সেটা ভূপৃষ্ঠের সঙ্গে আলফা কোণে নত রয়েছে। এখন তাহলে এই যে ইউ প্রাথমিক বেগে ছুঁড়েছো বলটাকে, যার জন্য বলটা উপরের দিকে উঠলো, আবার তার ও থেকে সি বিন্দুতে গিয়ে ভূপৃষ্ঠ
স্পর্শ করলো। এই যে পুরো ঘটনাটা ঘটলো সেটা ইউ বেগে তুমি ছুঁড়েছো বলে হলো। এখন ইউ এর এই ইউ ভেক্টরটাকে যদি তুমি ভেক্টর উপাংশে বিভাজন করো, লম্ব উপাংশে ভেক্টরে বিভাজন করো, তাহলে এই অনুভূমিক দিক বরাবর এর একটা উপাংশ থাকবে, সেটা কত হবে ইউ কজ আলফা। আর উলম্ব দিক বরাবর একদম পারপেন্ডিকুলার ডাইরেকশানে এর একটা উপাংশ থাকবে, দ্যাট ইজ ইউ সাইন আলফা। অনুভূমিক দিক বরাবর এর উপাংশ হবে ইউ কজ আলফা, উলম্ব দিক বরাবরের উপাংশ হবে ইউ সাইন আলফা। এখন এখানে কতগুলো টার্ম মনে রাখবে, যে বিন্দু থেকে তুমি ছুঁড়েছো, এই বিন্দু থেকে ছুঁড়েছো ও বিন্দু থেকে, তো যেখান থেকে প্রাসের গতিপথের ক্ষেত্রে কোনো বস্তুকে ছোঁড়া হয় সেই পয়েন্টটাকে বলে আমার প্রক্ষেপ বিন্দু। ঠিক আছে, সেই পয়েন্টটাকে আমার বলে প্রক্ষেপ বিন্দু। ইংলিশ টার্মগুলো জেনে রাখবে, পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশন, প্রক্ষেপ বিন্দু, যেখান থেকে বস্তুটাকে ছোঁড়া হয়েছে। বস্তুটা যেখানে সর্বাধিক উচ্চতা আরোহণ করেছে, তো সেখানটা আমার হয়ে গেল কি ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট, সেটা হচ্ছে বি পয়েন্টে, চিত্র অনুযায়ী বি পয়েন্টে আমার ম্যাক্সিমাম হাইট আরোহণ করেছে। আর বস্তুটা ও বিন্দু থেকে যেখানে গিয়ে ভূপৃষ্ঠে পড়বে, অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে ছোঁড়ার পর বস্তুটা ভূপৃষ্ঠে যত দূরে গিয়ে পড়বে তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা অর্থাৎ পুরো এই দূরত্বটা ও সি, এটাকে বলা হয় আমার কি বস্তুর প্রক্ষেপ সীমা বা প্রাসের প্রক্ষেপ সীমা। ঠিক আছে, এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ বলা হয়। আর এই সমগ্র গতিপথে বস্তুটা একটা সময় ব্যয় করেছে, ও থেকে বিতে গেছে, তারপর বি থেকে আবার সিতে এসেছে, এই সমগ্র যাত্রাপথে তার একটা সময় লেগেছে, তো সেই সময়কালটাকে বলে বস্তুর উত্থিতিকাল বা চলনকাল, বা ইংলিশে বলে আমার ইংলিশের টার্মটা যেটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। তো এগুলো হচ্ছে আমার টার্ম, যেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এবার আমরা আসি এর ম্যাথামেটিক্সের যেভাবে একে জাজমেন্ট করব। ঠিক আছে, তো এই টার্মগুলোর ভ্যালু আমাকে জানতে হবে, তো সেটা আমরা একে একে বার করব। এখন তো যেরকম বললাম যে ইউ ভেক্টরের লম্ব উপাংশ ইউ সাইন আলফা, অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কজ আলফা। এখন এই লম্ব উপাংশটার জন্য কি হবে, বলটা তোমার কি হবে না উপরের দিকে উঠবে, আর এই অনুভূমিক উপাংশটার জন্য কি হয়েছে, বলটা ও বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, কিন্তু এই দুটোই একই সঙ্গে ক্রিয়া করছে। প্লাস জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, সেটা কিন্তু উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে জি, সেটা কিন্তু গতিপথের সব জায়গাতেই জি ক্রিয়া করছে, সব বিন্দুতে গতিপথে কিন্তু জি আমার কিন্তু কনস্ট্যান্টলি নিচের দিকে ক্রিয়া করে যাচ্ছে বস্তুটার উপর, যে বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। কিন্তু বস্তুটা তা সত্ত্বেও খানিকটা উপরে উঠেছে কেন না এই ইউ সাইন আলফা এই কম্পোনেন্টটার জন্য। আর তুমি যদি লম্বভাবে উপরের দিকে ছুটতে তাহলে এই ইউ কজ আলফাটা, এই আলফা অ্যাঙ্গেলটা তখন কত হতো 90 ডিগ্রি হতো, ভূমির সঙ্গে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতো, কারণ তুমি সোজাসুজি উপরের দিকে শুনেছো, তো তখন এই টার্মটা থাকতোই না, অর্থাৎ এই ইউ কজ আলফা টার্মটা থাকতো না, অনুভূমিক উপাংশটা থাকতো না। তার জন্য কী হতো, বলটা ও বিন্দু থেকে একটা হাইটে যেত, লম্বালম্বি যেত, তো তার অনুভূমিক দিকে কোনো সরণ হতো না। এক্ষেত্রে যে সরণ হয়েছে সেটা কেন হয়েছে, এই ইউ কজ আলফা এই অনুভূমিক উপাংশটার জন্য হয়েছে। আর উলম্ব দিকে তার সরণ কেন হয়েছে, উলম্ব দিকে তার গতিপথ কেন রয়েছে, সেটা ইউ সাইন আলফা এই উলম্বভাবে ক্রিয়া করছে বলে বস্তুটার উপর। এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এখন আমার যেহেতু উলম্ব দিকে ইউ সাইন আলফা ক্রিয়া করছে, কিন্তু একই সঙ্গে জি আবার নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ অভিকর্ষের ত্বরণ নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে বস্তুটার ইউ সাইন আলফা গতিবেগটাকে জি কী করবে, কমানোর চেষ্টা করবে। অর্থাৎ ওই ইউ সাইন আলফা গতিবেগটার জন্য বলটা তোরা আজীবনকাল উপরের দিকে উঠতে থাকবে না, কোনো একটা জায়গায় গিয়ে থামবে, থেমে আবার নিচে নামবে। সেটা কেন হবে না, ওই গতিবেগটাকে সর্বাধিক উচ্চতায় গিয়ে ওই জি শূন্য করে দেবে, কারণ ত্বরণ তো নিচের দিকে ক্রিয়া করছে আর ইউ সাইন আলফা উপরের দিকে ক্রিয়া করছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমার বস্তুটার উপর মন্দন সৃষ্টি হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ বস্তুটার উপর মন্দন সৃষ্টি করছে, দুজনের ডাইরেকশন বিপরীত হওয়ার জন্য এটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমার উলম্ব দিকের গতির কথা যদি বিবেচনা করি বস্তুটার, তাহলে সেক্ষেত্রে বস্তুটার উপর মন্দন ক্রিয়াশীল, কিন্তু ইউ কজ আলফা অর্থাৎ অনুভূমিক দিকে বস্তুটার উপর কিন্তু কোনো ত্বরণও ক্রিয়া করেনি, আর কোনো জি এর মানও নেই, অর্থাৎ
অভিকর্ষজ ত্বরণ কিন্তু অনুভূমিক দিকে ক্রিয়া করে না, অভিকর্ষজ ত্বরণ জি কোনোদিন অনুভূমিকভাবে ক্রিয়া করে না, সবসময় উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। তাহলে অনুভূমিক দিকে জি এর মান কত? জি এর মান 0, বাট উলম্বভাবে নিচের দিকে জি এর মান কিন্তু আমার রয়েছে। তো অনুভূমিক দিকে যেহেতু আমার জি এর মান 0, তাই অনুভূমিক দিকে বস্তুটার ওপর কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। আবার ধরে নেওয়া যায় যদি কোনো বাধা না থাকে বস্তুটার ওপর, তাহলে বস্তুটার উপর কোনো মন্দনও সৃষ্টি হচ্ছে না। আলটিমেটলি তার মানে কি হলো, ত্বরণও নেই, মন্দনও নেই, আলটিমেটলি বস্তুটা তার মানে ইউ কজ আলফা, এই যে গতিবেগ, অনুভূমিক গতিবেগ, এই বেগ নিয়েই চলতে থাকবে। অতএব ইউ কজ আলফা এখান থেকে, সরি, ইউ কজ আলফা এটা হয়ে গেল আমার এখান থেকে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ধ্রুবক। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত প্রাসের গতিবেগের ক্ষেত্রে, যে ইউ কজ আলফা প্রাসের গতিবেগের আমার অনুভূমিক উপাংশের মান, অনুভূমিক বেগটা প্রাসের, এটা কি ধ্রুবক না ভেরিয়েবল? এটা কিন্তু সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট। আর ধ্রুবক, কোনো বেগ ধ্রুবক হওয়ার অর্থ কি? সেটা কখন ধ্রুবক হতে পারে? যদি বস্তুটা সমবেগে থাকে। তো আলটিমেটলি প্রাসের উপর আমার কি হচ্ছে, অর্থাৎ বস্তুটার উপর আমার অনুভূমিক দিক বরাবর সমবেগ ক্রিয়া করছে। যেহেতু কোনো ত্বরণ নেই, কোনো মন্দন নেই, সেহেতু বস্তুটা সমবেগে অনুভূমিক দিক বরাবর চলতে থাকবে। তো এটা হয়ে গেল আমার একটা সিদ্ধান্ত। এখন আমরা যেটা দেখব, এই সর্বাধিক উচ্চতা, এই হাইটটা, ধরো এটা যদি ডি পয়েন্ট বলি, বি ডি, এই হাইটটা অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, প্রাসের ম্যাক্সিমাম হাইট কত? ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তুকে প্রাসের গতির নিয়মে ছোড়া হলে সে কত সর্বাধিক উচ্চতা আরোহণ করে। যদি সেই উচ্চতাটা এইচ ধরে নিই, এই উচ্চতাটা যদি আমি এইচ ধরে নিই সর্বাধিক উচ্চতা, তাহলে উলম্ব গতির ক্ষেত্রে যদি আমরা গতির বিবেচনা করি, এবং যেহেতু এক্ষেত্রে জি নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে উলম্ব গতির ক্ষেত্রে এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র খাটে। এক্ষেত্রে মাইনাস টার্ম থাকে, যেহেতু জি নিচের দিকে ক্রিয়া করছে, বাট বস্তুর গতি উলম্ব দিকে উপরের দিকে, তো জি নিচের দিকে, তো এক্ষেত্রে মাইনাস টার্ম। তাহলে এই সূত্র অনুযায়ী উলম্ব দিকে বস্তুর আমার এখানে এইচ, এই যে হাইটটা, এই পরিমাণ সরণ হয়েছে, তাহলে এইচ এর মানটা, এইচ ইজ ইকুয়ালস টু, এসের জায়গায় এইচ বসে দিলাম, এইচ ইজ ইকুয়ালস টু কত? উলম্ব দিকে আমার প্রাথমিক বেগটা কত? ইউ সাইন আলফা। উলম্ব দিকে আমার প্রাথমিক গতিবেগটা কত? ইউ সাইন আলফা ইন্টু টি। টিটা কি? আমার এই সর্বাধিক উচ্চতা আরোহণ করতে বস্তু যদি টি সময় নেয়, ঠিক আছে, তো সেটাকে টি লেখা যেতে পারে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা T1 করে দিচ্ছি। অর্থাৎ T1 হচ্ছে আমার এই সর্বাধিক উচ্চতা আরোহণ করবার সময়কাল, সেটা হচ্ছে T1, ঠিক আছে। তো এখান থেকে আমার কি হচ্ছে, T1 এই টার্মটা আমি জানি না, সর্বাধিক উচ্চতা আরোহণ করতে কত সময় লাগছে এটা আমার জানা নেই। তাহলে এই সূত্রটার থেকে বেটার হবে যদি আমি ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GS এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখানে আমার কি পাবো, আমার এখানে যেহেতু এই সূত্র অনুযায়ী না গিয়ে যদি আমি এই সূত্র অনুযায়ী বার করি, তাহলে অন্তিম বেগ এখানে কত? এখানে ও বিন্দু থেকে ছোঁড়ার পর সর্বাধিক উচ্চতা আরোহণ করার এই যে গতিপথটা আমি বিশ্লেষণ করছি, সেক্ষেত্রে অন্তিম বেগ ভি, এখানে 0, সর্বাধিক উচ্চতায় ভি এর মান 0 হয়ে যায়। তো ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2G, সর্বাধিক উচ্চতা কত? এইচ। তো এইচ হচ্ছে, এস এর জায়গায় আমি এইচ বসালাম, এই সূত্রে ভি এর মানটা হয়ে যাবে 0, তো 0 স্কোয়ার। তো আলটিমেটলি 0 ইজ ইকুয়ালস টু প্রাথমিক গতিবেগটা কত? প্রাথমিক গতিবেগটা হচ্ছে আমার ইউ এর মান কত? এখানে ইউ সাইন আলফা, এই প্রাথমিক গতিবেগ রয়েছে উলম্ব দিকে, তাহলে ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2GH। অতএব এইচ ইজ ইকুয়ালস টু আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2G। তো এটা হয়ে গেল আমার সর্বাধিক উচ্চতা আরোহণের ইকুয়েশান, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2G, ঠিক আছে। এখন যেটা দেখব বস্তুর উত্থিতিকাল বা চলনকাল, অর্থাৎ বস্তুটা কত সময় ধরে এই বায়ুর মধ্যে দিয়ে যাতায়াত করেছে, অর্থাৎ বস্তুটা সমগ্র গতিপথে কতটা তার সময় সে ব্যয় করেছে, এটা আমরা দেখব এখন। তাহলে উত্থিতিকাল বা চলনকাল,
চলনকাল যদি টি হয়, অর্থাৎ ও বিন্দু থেকে সি বিন্দুতে এই সমগ্র যাত্রাপথে মোট সময় যদি তার টি লাগে, তাহলে এখানে কিছু জিনিস একটু থিওরিটিক্যালি বুঝতে হবে আমায়। অনুভূমিক, যেহেতু আমি উলম্ব গতির বিবেচনা করছি, তো উলম্ব দিকে বস্তুর কি কোনো সরণ হয়েছে এই সমগ্র যাত্রাপথে? ছবি থেকে দেখে তোমরা কি বলতে পারবে যে উলম্ব দিকে বস্তুটার কোনো সরণ হয়েছে কিনা? না, উলম্ব দিকে বস্তুটার কোনো সরণ হয়নি। সরণ কাকে বলে? যদি কোনো বস্তুর আদি বিন্দু এবং অন্তিম বিন্দুকে একটা সরলরেখার সাহায্যে যোগ করা যায়, তাহলে তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই হয় তার সরণ। এবং সরলরেখা সবসময় একটা নির্দিষ্ট দিকেই ক্রিয়া করে। তাহলে এটা হচ্ছে তার আদি বিন্দু বস্তুটার, এবং অন্তিম বিন্দু হচ্ছে সি। কিন্তু উলম্ব দিকে যদি বিবেচনা করি আমি, ও থেকে সি এর মধ্যবর্তী দূরত্বটা অনুভূমিক দূরত্ব, উলম্ব দিকে কোনো দূরত্ব নেই। কেন না, ও আর সি এরা একই হাইটে রয়েছে। সি এর যা উচ্চতায় সির বিন্দুটা রয়েছে, সেই উচ্চতাতেই ও বিন্দু রয়েছে। তো ও থেকে সি এর উচ্চতা হচ্ছে 0, উলম্ব দিকে সি এর কোনো উচ্চতা নেই। তো উলম্ব দিকে সরণ ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 0। কিন্তু অনুভূমিক দিকে সরণ আছে না নেই? অনুভূমিক দিকে সরণ আছে, কারণ ও বিন্দু থেকে সি বিন্দু এই ডিস্টেন্সটা হচ্ছে আমার অনুভূমিক দিক বরাবর বস্তুটার সরণ। অনুভূমিক দিকে ও থেকে সি হচ্ছে একটা সরলরেখা, যেটা হচ্ছে অনুভূমিক দিক বরাবর বস্তুর সরণ, সেটা আছে, সেটা হচ্ছে আমার ওসি। কিন্তু উলম্ব দিকে বস্তুর সরণ হচ্ছে 0। তাহলে এবং এই পুরো সমগ্র যাত্রাপথে সময় লেগেছে কত? সেটা হচ্ছে বস্তুর চলনকাল, যেটা সেটাই, দ্যাট ইজ টি। তাহলে এস দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আবার কেন এই সূত্র নিলাম যেখানে মাইনাস আছে? তার কারণ জি নিচের দিকে ক্রিয়া করছে, উলম্ব দিকে বস্তুর গতি ক্রিয়া করছে। তাহলে এই সূত্র অনুযায়ী এসের জায়গায় যদি আমি সরণটা কি উলম্ব দিকে, মোট সরণ কত? 0। তো এখানে আমি 0 বসাবো। প্রাথমিক বেগ কত উলম্ব দিক বরাবর? ইউ সাইন আলফা, ইন্টু মোট সময় কত লেগেছে চলনকাল, যেটা টি। সমগ্র যাত্রাপথ বিবেচনা করছি, তো এখন আমার এই টি এর জায়গায় এখানে চলনকালটা বসবে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অতএব এখান থেকে আমি কি পাবো? ইউ সাইন আলফা ইন্টু টি দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। অতএব টি কাটলে এখানে হিসাব করলে পাওয়া যাচ্ছে যেটা ইউ সাইন আলফা ডিভাইডেড বাই 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমার প্রাসের উত্থিতিকাল বা চলনকাল। এটা হয়ে গেল আমার 2 নম্বর ইকুয়েশান। ঠিক আছে। এখন এই গতিপথে দুটো ঘটনা ঘটছে। এক, ও বিন্দু থেকে বস্তুটা সমগ্র উচ্চতায় পৌঁছানোর সময় কী হচ্ছে? তার গতিবেগ 0 হচ্ছে। তারপর বি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতা থেকে আবার সে নিচে ভূপৃষ্ঠে এসে ফাইনাল তার গতিপথ শেষ করছে। তাহলে এই প্রক্ষেপ বিন্দু থেকে তার সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল যদি t1 হয়, তাহলে এইখানে অন্তিম গতিবেগ কত? ভি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু আমার ভি দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। এই সূত্র অনুযায়ী অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু টি। এই সময়টা যদি t1 লাগে, যাত্রাপথে t1 সময় লাগে, তাহলে এখান থেকে আমি t1টা বার করতে পারি। তো t1 কী পাবো? ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটাকে সমীকরণটাকে সমাধান করলে t1 এর মান পাওয়া যায় ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। আর এখানে মোট চলনকাল কি পেয়েছি? টি, অর্থাৎ উত্থিতিকালটা কত পেয়েছি? টি দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, মানে 2 ইন্টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটাকে আমি ব্র্যাকেটে আলাদা করে লিখলাম। অতএব ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি এই টার্মটা কি? t1 এর সাথে সমান, অর্থাৎ সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল। অতএব 2 ইন্টু t1 লিখতে পারি, সেটাই হচ্ছে আমার টি। অতএব এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি আমরা যে প্রাসের দ্বারা ব্যয়িত মোট চলনকাল, অর্থাৎ প্রাস মোট যে যতক্ষণ সময় ধরে বাতাসে থাকে, তার যে মোট চলনকালের যে সময়, সেটা হচ্ছে আমার তার সর্বাধিক উচ্চতা আরোহণ করতে যে সময় লাগে তার 2 গুণ।
এটা হচ্ছে আরেকটা সিদ্ধান্ত আমরা এখান থেকে বার করতে পারলাম। তো আশা করছি এত দূর তোমরা বুঝে গেছো সব কিছুই। এরপর ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা অর্থাৎ আমাকে এটাও তো জানতে হবে যে আমি ও বিন্দু থেকে বস্তুটাকে ছুঁড়লাম, কিন্তু সেটা কত দূরে গিয়ে পড়বে, ভূপৃষ্ঠকে স্পর্শ করবে। অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে আমার ভূপৃষ্ঠের উপর যে বিন্দুতে স্পর্শ করলো বস্তুটা, সেই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইটা, সেটা আমি যদি r ধরি, প্রক্ষেপ সীমা সেটা হয়ে যাবে। এটাকে বলে প্রক্ষেপ সীমা, হরাইজন্টাল রেঞ্জ বলা হয়। তো প্রক্ষেপ সীমা সেটাকে আমি r ধরলাম। তো এই r এর ভ্যালুটা আমাকে বার করতে হবে কত, অর্থাৎ ছোঁড়ার পর কত দূরত্বে বস্তুটা মাটি স্পর্শ করবে অনুভূমিক দিকে। তাহলে আমার অনুভূমিক দিকে বস্তুটার উপর একমাত্র ইউ কজ আলফাই আমার ক্রিয়া করছে, যেখানে ইউ কজ আলফাটা আবার কি সমবেগ, এর উপর কোনো ত্বরণ নেই, কোনো মন্দন নেই, কারণ জি নিচের দিকে ক্রিয়া করছে, তো অনুভূমিক দিকে জি এর কোনো মান নেই, আবার কোনো ত্বরণও নেই, তো ইউ কজ আলফাটাই কেবলমাত্র ক্রিয়া করছে, তাই ইউ কজ আলফা হচ্ছে আমার সমবেগ। আর আগেই সেই জন্য আমরা কী দেখেছি, ইউ কজ আলফা হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, সমবেগ যেহেতু। তাহলে গতিবেগ মানে কি আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব, এবং এই দূরত্বটা অতিক্রম করতে মোট সময় কত লেগেছে আমার, প্লাস যতক্ষণ পরে আমার এইখানে এখানে মানে ভূপৃষ্ঠ স্পর্শ করেছে প্রক্ষেপ বিন্দু থেকে ছোঁড়ার সময়ের থেকে যতটা সময় পরে আমার সি বিন্দুতে এসছে প্লাস, অর্থাৎ ভূপৃষ্ঠ স্পর্শ করেছে সেই মধ্যবর্তী সময়টা, অর্থাৎ তার সমগ্র গতিপথের সময়টা, অর্থাৎ তার চলনকাল, দ্যাট ইজ টি। অতএব r/t আমি লিখতে পারি, যেহেতু ইউ কজ আলফা সমবেগ, তাই বেগের সূত্র অনুযায়ী কি সরণ বাই সময়। তো সরণ হচ্ছে এখানে মোট r, এবং সেটা কত সময়ের মধ্যে এই সরণটা হয়েছে, টি সময়ের মধ্যে এই সরণটা হয়েছে, কারণ টিটা হচ্ছে আমার কি এখানে চলনকাল, কেন চলনকাল, কারণ ও থেকে সি এই দূরত্বটা অতিক্রম করতে ওর যতটা সময় লেগেছে ততটা সময়ই কিন্তু প্লাস আমার তার গতিপথটা সম্পন্ন করেছে, ততটা সময়ের মধ্যেই প্লাস আমার গতিপথটা সম্পন্ন করেছে, তবে গিয়ে তো এই সি বিন্দুতে স্পর্শ করেছে। তো আফটার টি টাইম এই ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে। অতএব টি সময়ের পরে এর অনুভূমিক দিক বরাবর সরণ হয়েছে আর, অতএব r/t হচ্ছে আমার ইউ কজ আলফা, কারণ অনুভূমিক সরণের জন্য দায়ী ইউ কজ আলফা, এবং সেটা সমবেগ। অতএব এখান থেকে r এর ভ্যালু পাবো ইউ কজ আলফা ইন্টু টি। এটা হয়ে গেল আমার 4 নম্বর ইকুয়েশান। তো এটা হয়ে গেল আমার কি প্রাসের প্রক্ষেপ সীমার মান, এটা হয়ে গেল আমার r এর মান। এবার এখানে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, টি এর মান অর্থাৎ চলনকালের মান আমি কত পেয়েছি সেটা যদি আমি এখানে বসি, তাহলে ইউ কজ আলফা ইন্টু টি এর মান চলনকাল, প্রাসের চলনকালের মান পেয়েছি আমি 2 ইন্টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, এই মানটা পেয়েছি। অতএব এটাকে যদি হিসাব করি তাহলে 2 ইন্টু ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ ইকুয়ালস টু r। এইটা হলো আমার ফাইনাল ইকুয়েশান, যেখানে আমার r এর মানটা আমরা জানতে পারবো। এই মানগুলো যদি আমরা পুট করি, আলফার মান পুট করলে, ইউ এর মান পুট করলে, আর জি এর মান পুট করলে আমরা প্রক্ষেপ সীমার মান আগেই ক্যালকুলেট করে বার করে নিতে পারবো। এবার যদি জানবার তোমার ইচ্ছা হয় যে আমি তো যে কোনো গতিবেগ, ইউ এর মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রাথমিক গতিবেগে তুমি একটা বলকে ছুঁড়তে পারো বা যা কিছু ছুঁড়তে পারো, বা যে কোনো একটা অ্যাঙ্গেলে ভূপৃষ্ঠের সঙ্গে, সেটাও হতে পারে, আলফার মানটাও বিভিন্ন হতে পারে, ইউ এর মানটাও বিভিন্ন হতে পারে। কিন্তু এমন কি কন্ডিশানে প্রাস অর্থাৎ বস্তুটা, প্রাসের গতিপথ সেটা অনুভূমিক দিক বরাবর তার সর্বাধিক দূরত্বে গিয়ে পড়বে, সেটা কি কন্ডিশানে, অর্থাৎ তার প্রক্ষেপ সীমার যে মানটা, এই ওসি এর যে মানটা, এটা কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সেটার জন্য কি কোনো আমার পার্টিকুলার ইউ এর ভ্যালু দরকার, না পার্টিকুলার কোনো আলফার ভ্যালু দরকার। এখানে একমাত্র আলফাটাই ভেরিয়েবল, এই ইকুয়েশানে একমাত্র আলফাটা ভেরিয়েবল, কারণ আলফা অ্যাঙ্গেলটা বিভিন্ন হতে পারে, বাট ইউ তুমি যে গতিবেগে ছুটবে সেটা ইউ, তার উপর ডিপেন্ড করছে। তো
আমি যদি এখানে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি লিখি এবং তাহলে আমি দেখতে পাবো যে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে এই সূত্র অনুযায়ী সাইন 90 ডিগ্রি, আলফার জায়গায় সাইন 90 ডিগ্রি বসলে এর ভ্যালু হবে 1, কস 90 ডিগ্রি বসলে এর ভ্যালু হয়ে যাবে কত, 0। তো আলটিমেটলি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মানে কি, আমার ভূপৃষ্ঠের সঙ্গে আমি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাসকে ছুঁড়বো বা বস্তুকে ছুঁড়বো, তখন তার মানে কি ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া মানে আমার এইভাবে ছোঁড়া, অর্থাৎ উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া বস্তুকে। তো সেক্ষেত্রে আমরা অনুভূমিক দিক বরাবর বস্তুর কোনো সরণ হবে না, কেবলমাত্র উপরের দিক বরাবরই উঠবে। তো তখন কী হবে, আমার আর এর ভ্যালু হয়ে যাবে 0। কিন্তু আলফার ভ্যালু যদি আমার এখানে যদি বলি সাইন 90 ডিগ্রি, এটা তো হলো, আচ্ছা আলফার মান যদি আমার এখানে ধরো 45 ডিগ্রি হয়, আমি যদি আলফার মান 45 ডিগ্রি ধরি, তাহলে 45 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যদি আমি বস্তুটাকে ছুঁড়ি, তাহলে এর ভ্যালু কী হবে, তাহলে এখান থেকে আরেকটু যদি সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে আর ইজ ইকুয়ালস টু 2 ইউ স্কোয়ারটাকে লিখলাম 2 সাইন আলফা কজ আলফা, 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এর মানে হচ্ছে সাইন 2 আলফা আমি লিখতে পারি। এই সমীকরণটাও যে আসে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাতের সমীকরণ থেকে, এটা ম্যাথামেটিক্সের বিষয়। তো আপাতত তোমরা এটা জেনে রাখো যে সাইন 2 আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, ঠিক আছে। এটা প্রুফ কীভাবে আছে সেটা তোমাদের যখন ওই ম্যাথামেটিক্সের চ্যাপ্টার করাবো তখন দেখিয়ে দেবো যে সাইন 2 আলফার মান কীভাবে এইটা আসে। তো এটাকে আমরা লিখতে পারি সেই সূত্র অনুযায়ী ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই নিচে জি আছে। এখন 2 আলফাটা যদি 45 ডিগ্রি হয়, 2 আলফাটা সাইন থিটার মান 2 আলফা, সাইন 2 আলফাটাকে যদি আমি থিটা ধরে নিই, তাহলে এটার ভ্যালুটা কী হবে, আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই জি হবে। এখন সাইন থিটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়। অতএব থিটা 90 ডিগ্রি মানে থিটার মান কত, 2 আলফাকে থিটা ধরেছি, তার মানে 2 আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটার ভ্যালু 90 ডিগ্রি মানে 2 আলফার মান 90 ডিগ্রি, অতএব আলফার মানটা কত 45 ডিগ্রি, যেটা বলছিলাম আমি ডাইরেক্টলি 45 ডিগ্রি বলছিলাম, বাট এইভাবে যদি মানে সমীকরণটাকে যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে এখান থেকে আরও বোঝাটা সহজ হয়। তো আলফার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখা যাচ্ছে যে আর এর মান ম্যাক্সিমাম হবে। তো তখন আর এর মানটা তাহলে কত হবে, তাহলে আর এর মান তখন আমার ম্যাক্সিমাম হবে। তো লিখতে পারি আর ম্যাক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন থিটার জায়গায় আমি কী বসাবো, 90 ডিগ্রি বসাচ্ছি, তার মানে 2 আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব তখন আর এর ভ্যালু হবে আমার কত হবে, আমার ইউ স্কোয়ার বাই জি হবে, কারণ সাইন থিটার ভ্যালু, থিটার মান 90 ডিগ্রি, অতএব এটার সাইন থিটার ভ্যালুটা তখন কত হবে, 1 হবে। তো আর এর মান হবে আমার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। তো এটা হবে আমার আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে এই কেসে, কখন না যখন আলফার মান 45 ডিগ্রি। এই জন্য আমাদের যখন বর্ষা প্রতিযোগিতা হয় কোনো জায়গায় বা ফিসবি যখন খেলা হয়, তো প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগীরা কী করে, সবসময় সেগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়বার চেষ্টা করে, ভূপৃষ্ঠের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে সেগুলোকে ছোঁড়বার চেষ্টা করে, যাতে সে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে অনুভূমিক দিক বরাবর, ঠিক আছে। তো সর্বাধিক দিক যাতে অতিক্রম করতে পারে তার জন্য আমার কন্ডিশান কি, ভূপৃষ্ঠের সঙ্গে প্রাসকে আলফা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ছুঁড়তে হবে। তো এই হচ্ছে আমাদের প্রাসের গতি সম্পর্কে পুরো আলোচনা, এর পুরো কনসেপ্ট এবং এর ম্যাথামেটিক্স প্রুফ সব কিছু করে দেখে দিলাম। এর উপর অনেক অঙ্ক আছে পরীক্ষায়, ঠিক আছে। তো সেই নিউমেরিকের জন্য আমি ছোটো আমি ভিডিও বানাবো, তাতে তোমরা নিউমেরিকগুলো পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই। যদি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই, গুড বাই।